হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম মাই চ্যানেল। তো এর আগের দিন আমরা গ্রিন হাউসের এফেক্টগুলো পড়েছিলাম। তো গ্রিন হাউসের এফেক্টের মধ্যে আরেকটা প্রভাব হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, যেটা পুরো বিশ্বব্যাপী একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো পৃথিবীর যে নর্মাল যে একটা টেম্পারেচার, তার থেকে যখন উষ্ণতা বৃদ্ধি পায়, সেই সিচুয়েশনটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। তাহলে পৃথিবীর যে উষ্ণতা বৃদ্ধি পেলে তার ফলে কি হয়, মেরু অঞ্চলের যে বরফ আছে সেই বরফ গলতে শুরু করে এবং সেই বরফ গলতে গলতে আস্তে সমুদ্রে মিশে, ফলে সমুদ্রপৃষ্ঠের জলের যে উচ্চতা এটা বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ার ফলে বিভিন্ন জল সমুদ্রের জলের দ্বারা প্লাবিত হয় বিভিন্ন কান্ট্রি। এবং এই উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের মাধ্যমে বনের মধ্যে দাবানল লেগে যেতে পারে, বিভিন্ন বনভূমি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে কি বিভিন্ন জীবজগৎ বা বাস্তুতন্ত্রের ওপর বিরাট প্রভাব বিস্তার করে। তাহলে এটাই হচ্ছে গ্রিন হাউস, একটা গ্লোবাল ওয়ার্মিং, যেটা হচ্ছে গ্রিন হাউসের একটা এফেক্ট। তো এটা কমানোর জন্য বিভিন্ন বিজ্ঞানীরা নানা রকমের তারা চিন্তিত এটা কমানোর জন্য, এবং তারা বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করছেন। তো এই গ্রিন হাউস প্রভাব বা বিশ্বব্যাপী তারা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এর যে উষ্ণতা বৃদ্ধির হার সেটাকে কিভাবে কমানো যায় এবং নর্মাল যে লাইফ সেটাকে নর্মাল লাইফ পরিচালিত করা যাবে, প্লাস পৃথিবীর উষ্ণতা যাতে কম বাড়ে, সেই জন্য উষ্ণতা বৃদ্ধির হারকে প্রশমিত করার জন্য কয়েকটি উপায়ের উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। যেমন হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, কয়লা, পেট্রোলিয়াম এগুলোর ব্যবহার যদি কমানো যায় তাহলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধিটা অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে। বিভিন্ন রকমের অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটার শক্তি এবং ভূতাপীয় শক্তি, এগুলোর যদি ব্যবহার বাড়ানো যায় বিকল্প হিসেবে, তাহলে গ্রিন হাউসের প্রভাব কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে। তাছাড়া ইচ্ছে মতো ডিফরেস্টেশন বা বনভূমি ধ্বংস করা এগুলো বন্ধ করতে হবে। এবং ক্লোরোফ্লুরোকার্বন CFC, যেটা খুব একদম মারাত্মক ক্ষতিকারক, তার যদি সোর্স থেকে পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া যায়, CFC এর উৎপাদন এবং এর ব্যবহার যদি পুরোপুরি নিষিদ্ধ করা যায়, তাহলে অনেকটা দূষণমুক্ত করা যাবে। তাছাড়া এজেন্ডা 21, যেটা ইউনাইটেড নেশনের বিভিন্ন দেশ মিলে এনভায়রনমেন্টকে কীভাবে প্রোটেক্ট করা যায় তার একটা কর্মসূচি, সেই কর্মসূচিতে যাতে এই গ্লোবাল ওয়ার্মিং একটা মেইন ইস্যু হয়, গ্লোবাল ওয়ার্মিং যাতে সবাই প্রতিটা কান্ট্রি ঠিকঠাক করে সেটা মেনে চলে, তার একটা ব্যবস্থা করলে বিশেষ সুবিধা পাওয়া যাবে। আচ্ছা, এরপর আমরা শুরু করছি ওজোন। তাহলে হোয়াট ইজ ওজোন? তাহলে ওজোন একটা হালকা নীলাভ বর্ণের এবং আষ্টে গন্ধযুক্ত একটা বিশেষ প্রকারের একটা গ্যাস, যেটাকে যে সংকেত দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে O3। দ্য ফেনোমেনন ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই জো ফারমান ইন মে 1985। তাহলে 1985 সালে জো ফারমান নামক একজন বিজ্ঞানী, তিনি ফার্স্ট এই বিষয়টি লক্ষ্য করেছিলেন যে ওজোন বলে একটা লেয়ার আছে। তাহলে ওজোনটা কি? ওজোন হচ্ছে এ গ্যাস কম্পোস্ট অফ 3 অ্যাটম অফ অক্সিজেন। তাহলে অক্সিজেনের 3টে পরমাণু নিয়ে গঠিত একটা গ্যাস, সেটাকেই বলা হচ্ছে ওজোন। তাহলে ব্লুইশ গ্যাস দ্যাট ইজ হার্মফুল টু ব্রিথ। তাহলে হালকা নীলাভ বর্ণের একটা যেটা হার্মফুল টু ব্রিথ, শ্বাসকার্যের জন্য খুব ক্ষতিকারক। নিয়ারলি 90% অফ আর্থ ওজোন ইজ ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে পৃথিবীতে যতগুলো ওজোন স্তর আছে, ওজোন গ্যাস আছে, তার মধ্যে ওজোন লেয়ারটা মেনলি 90% থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অ্যান্ড রেফার টু এজ ওজোন লেয়ার, এবং সেটাকেই বলা হচ্ছে ওজোন লেয়ার। বাকি পৃথিবীতে হালকা হালকা করে ওজোন থাকে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে 90% ওজোন একটা লেয়ার হিসেবে থাকে, যেটাকে বলা হচ্ছে ওজোন লেয়ার। তাহলে ওজোন লেয়ারটা কিভাবে ফর্মেশন হচ্ছে? তো বায়ুমণ্ডলের যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা যখন সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন অণুটা ভেঙে গিয়ে দুটো অক্সিজেন পরমাণুতে পরিণত হয়, এবং এই অক্সিজেন পরমাণুর সঙ্গে আবার একটা অক্সিজেন অণু যুক্ত হয়
একটা ওজোন তৈরি করে। তাহলে এটা একটা রিয়াকশন দেখানো হয়েছে, যেখানে ফার্স্টে সানলাইট এসছে, সানলাইটের মধ্যে ইউভি রেডিয়েশন আছে, অতিবেগুনি রশ্মি পড়েছে একটা অক্সিজেন অণুর উপর, পড়ে দুটো অক্সিজেন পরমাণু তৈরি হয়েছে এবং সিঙ্গেল একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে আর একটা অক্সিজেন অণু যুক্ত হয়ে একটা ওজোন তৈরি করেছে। তাহলে কেমিক্যালি ফর্মস, রাসায়নিকভাবে এটা গঠিত হয় কখন? হোয়েন দ্য ইউভি হিটস অন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ইউভি রেটা যখন স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে আসে এবং তখন কি হয়? অক্সিজেন মলিকুলস ডিসোসিয়েটেড ইন্টু অ্যাটমিক অক্সিজেন, তখন অক্সিজেন অণুটা ভেঙে গিয়ে অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। অ্যাটমিক অক্সিজেন কুইকলি কম্বাইন উইথ আদার অক্সিজেন মলিকিউলস। তাহলে সেই অ্যাটমিক অক্সিজেনটা তাড়াতাড়ি আবার অন্য একটা অক্সিজেন অণুর সঙ্গে কম্বাইন বা যুক্ত হয়ে যায় এবং এর ফলে ওজোন গঠিত হয়। তাহলে এটা হচ্ছে একটা পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠের ওপরে আছে ট্রোপোস্ফিয়ার, মানে আর্থ সারফেসে বায়ুমণ্ডলের ওপরে আছে ট্রোপোস্ফিয়ার। সেই ট্রোপোস্ফিয়ারটা আছে মানে 0 থেকে 10 কিলোমিটারের মধ্যে বিস্তৃত। ভূপৃষ্ঠের 0 থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে স্তরটা সেটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এবং ট্রোপোস্ফিয়ারের ওপরে 10 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেই লেয়ারটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই ব্ল্যাক কালারের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে ওজোন লেয়ার। তার মানে স্ট্র্যাটোস্ফিয়ারের কিছু জায়গা দখল করে আছে ওজোন লেয়ার, এই জন্য এই ওজোন লেয়ারটা মেইনলি দেখতে পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে এই ওজোন লেয়ারের মধ্যে একটা ক্ষতের সৃষ্টি হয়েছে বা বিভিন্ন রকমের ছিদ্রের সৃষ্টি হয়েছে, সেটাকে বলা হচ্ছে ওজোন হোল বা ওজোন গহ্বর। তাহলে ওজোন হোলটা কি? দ্য থিনিং অফ ওজোন লেয়ার। ওজোন লেয়ারের কিছু কিছু জায়গা পাতলা হয়ে গেছে ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যে ওজোন লেয়ার আছে সেখানে কিছুটা জায়গা পাতলা হয়ে গেছে ওভার আন্টার্কটিক। এটা মেইনলি মেরুর দিকে দেখতে পাওয়া যায়, মেরুর দিকে যে ওজোন লেয়ারগুলো আছে সেখানে কিছু জায়গা পাতলা হয়ে গেছে ডিউ টু ওজোন লেয়ার ডিপ্লেশন। এটা কিসের জন্য হয়েছে? ওজোন লেয়ারটা হালকা করে ক্ষয় হয়ে যাওয়ার জন্য। তাহলে ওজোন লেয়ার হালকা করে ক্ষয় হয়ে যাওয়ার জন্য মানে মেরু অঞ্চলের দিকে কিছু কিছু জায়গা হালকা করে ছিদ্রের মতো হয়ে গেছে, যেটাকে বলা হচ্ছে ওজোন হোল, কোস্ট বাই সিভারাল প্রসেস কল্ড ওজোন হোল। তাহলে বিভিন্ন প্রসেস, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানে পৃথিবী পৃষ্ঠ থেকে কিছু উচ্চতার দূরে অবস্থিত যে স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর, সেই ওজোন স্তরে ক্ষয়ের জন্য ওজোন স্তরের কিছু কিছু জায়গায় ছিদ্র হয়ে গেছে এবং এটা বিভিন্ন প্রসেসের বা পদ্ধতির মাধ্যমে হয়ে গেছে। এটাকেই বলা হচ্ছে ওজোন হোল বা ওজোন গহ্বর। এটাকে এখানে একটা পদ্ধতি মানে প্রসেসের মধ্যে একটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। অ্যানথ্রোপোজেনিক মানে হচ্ছে নৃতাত্ত্বিক। এই নৃতাত্ত্বিক কিছু পদ্ধতির মাধ্যমে এটা হতে পারে, এটা অ্যাভয়েডও করতে পারো। এরপর আমরা পড়ব হোয়াট কোজেস ওজোন ডিপ্লেশন। ডিপ্লেশন মানে হচ্ছে অবক্ষয়। তাহলে এই ওজোন স্তরের অবক্ষয়ের কারণ কি? এর মেইন যে কারণ হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্স অফ ক্লোরোফ্লুরোকার্বন বা CFCS। তো এই ক্লোরোফ্লুরোকার্বন যেটা হচ্ছে রেফ্রিজারেটর বা ওষুধ তৈরিতে বা বিভিন্ন রকমের পলিমার শিল্পে প্রচুর পরিমাণে CFCS ব্যবহৃত হয় এবং এই CFCSটা হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ। এরা মানে হাতে নিলেই আবার উড়ে চলে যায়, মানে বাতাসে নির্গমনের পথ করে দিলে এরা আস্তে আস্তে উঠতে উঠতে ট্রোপোস্ফিয়ার থেকে ওপর দিকে স্ট্র্যাটোস্ফিয়ারে ছড়িয়ে পড়ে এবং স্ট্র্যাটোস্ফিয়ারে ছড়িয়ে গিয়ে ওজোনকে ধ্বংস করে। তাহলে ওজোনকে কীভাবে ধ্বংস করে সেটা আমি নিচে বলছি প্রসেসের মাধ্যমে। তাহলে মেইনলি এর জন্য দায়ী যে পদার্থটা সেটা হচ্ছে CFCS বা ক্লোরোফ্লুরোকার্বন। তাছাড়াও প্রেজেন্স অফ অক্সাইডস অফ নাইট্রোজেন। নাইট্রোজেনের যে বিভিন্ন রকমের অক্সাইডগুলো আছে সেগুলো কিন্তু দায়ী। নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ড্রাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এই টাইপের অক্সাইডগুলো। তাছাড়া প্রেজেন্স অফ হ্যালোজেন, হ্যালোজেন জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলো এর জন্য দায়ী। প্রেজেন্স অফ ব্রোমিন, ক্লোরিন ছাড়াও ব্রোমিনও এর জন্য দায়ী। এবং লো টেম্পারেচার কম থাকলে ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী যে একটা পরিবেশ সেটা তাড়াতাড়ি সৃষ্টি করা সম্ভব। এবার আমরা পড়ছি যে কিভাবে একটা CFCS বা ক্লোরোফ্লুরোকার্বন মলিকিউলস মানে ক্লোরোফ্লুরোকার্বন সেটা কি করে O3কে ভেঙে দিচ্ছে, ওজোন স্তরকে কিভাবে ভেঙে দিচ্ছে।
তাহলে ফার্স্টে আছে এটা হচ্ছে সিএফসিএসের ওপর যখন স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে যখন ইউভি রে আসছে তখন ইউভি রে স্ট্রাইকস দ্য সিএফসি মলিকিউল, এই সিএফসি মলিকিউলের কার্বন ক্লোরিনটাকে ভেঙে দিচ্ছে। তার ফলে সেকেন্ড স্টেপে দেখা যাচ্ছে যে সিএফসিএর যে 3টে ক্লোরিন ছিল তার মধ্যে একটা ক্লোরিন ভেঙে গিয়ে বাইরের দিকে চলে এসছে, এই জন্য অ্যান্ড কোজ ক্লোরিন অ্যাটম ব্রেকস অ্যাওয়ে, এবং এটা ক্লোরিন অ্যাটমকে এই যে পুরো মৌলটা থেকে ভেঙে দিচ্ছে। তারপরে স্টেপে দেখা যাচ্ছে ক্লোরিন অ্যাটম কোলাইডেস উইথ অ্যান ওজন মলিকিউল। এবার আবার ক্লোরিনটা আবার যখন একটা ওজনের সঙ্গে সংস্পর্শে আসছে তাহলে এটা গেল পুরোটাই গেল স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে সূর্যালোক এসে কিভাবে ক্লোরিনটাকে মানে সিএফসি এর ক্লোরিনটাকে কিভাবে ভেঙে দিল। এবার এই সিঙ্গেল ক্লোরিনটা যখন সংস্পর্শে আসলো ওজন স্তর মানে ওজনের সঙ্গে সংস্পর্শে আসলো, যখন এর পাশে মানে এর কাছাকাছি আসলো, আসার পর কি করলো এই ক্লোরিনটা আবার এই অক্সিজেনটাকে ওজনটাকে এইভাবে ভেঙে দিল, ভেঙে দিয়ে একটা অক্সিজেন অণু বেরিয়ে গেল এদিকে, আর একটা অক্সিজেন পরমাণু সেটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে গেল। এর ফলে কি করছো অ্যান্ড ফর্ম ক্লোরিন মনোক্সাইড। এর ফলে এই যে যৌগটা তৈরি হলো এটা হচ্ছে ক্লোরিন মনোক্সাইড, আর এটা হচ্ছে অক্সিজেন অণু। তাহলে পরের স্টেপে দেখা যাচ্ছে এইভাবে আরও অন্য কোনো ক্লোরিন থেকে আবার অক্সিজেন পরমাণু বেরিয়ে এসছে এবং এটা হচ্ছে ক্লোরিন মনোক্সাইড। এই ক্লোরিন মনোক্সাইড আবার এই অক্সিজেন পরমাণুটাকে ভেঙে দিয়ে এই দুটো অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু তৈরি করবে। তাহলে এইখানে দেখা যাচ্ছে ক্লোরিনটা পুরো বেরিয়ে গেছে এবং দুটো অক্সিজেন যুক্ত হয়ে গেছে। তাহলে 2 অক্সিজেন অ্যাটম ফর্মস এ মলিকিউল অফ অক্সিজেন অ্যান্ড দেন দ্য ক্লোরিন অ্যাটম ইজ রিলিজড। তার ফলে ক্লোরিনটা আলটিমেটলি অনুঘটকের মতো বেরিয়ে আসলো আর কাজ করলো ওজনটাকে ভেঙে দিল। তাহলে এইভাবে আস্তে আস্তে ওজন লেয়ারের ক্ষয় করতে শুরু করছে সিএফসিএস, যার ফলে ওজন স্তরে ক্ষতের সৃষ্টি হচ্ছে বা গর্তের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ডিপ্লেশন অফ ওজন লেয়ার। তাহলে ওজন লেয়ার ডিপ্লেশনটা কি? ডিপ্লেশন মানে ক্ষয়, ছিদ্র হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ওজন হোল। ডিপ্লেশনের ফলে তৈরি হচ্ছে ওজন হোল। তাহলে ডিক্রিজ ইন কনসেন্ট্রেশন অফ ওজন অ্যান্ড থিনিং অফ ওজন লেয়ার ইজ কল্ড ওজন ডিপ্লেশন। তাহলে ওজনের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনটা যদি কমে যায়, ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া, অ্যান্ড থিনিং মানে পাতলা হয়ে যাচ্ছে ওজন লেয়ার, সেটাকেই বলা হচ্ছে ওজন ডিপ্লেশন। ওজনের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, এজ এ রেজাল্ট ওজন লেয়ারটা পাতলা হয়ে যাচ্ছে, সেই ঘটনাটাকেই বলা হচ্ছে ওজন ডিপ্লেশন বা ওজন অবক্ষয়। তাহলে ওজন লেয়ার ডিপ্লেশন ইজ 8 মোস্ট সিরিয়াস এনভায়রনমেন্টাল প্রবলেম ফ্রম টপ 10 এনভায়রনমেন্টাল প্রবলেম ফেসড বাই আর্থ। তাহলে পৃথিবী যতগুলো মানে পরিবেশগত সমস্যায় ভুগেছিল, যতগুলো টপ 10 পরিবেশগত সমস্যা, তার মধ্যে 8 নম্বরে আছে ওজন ডিপ্লেশন। তাহলে এটা একটা সিরিয়াস টাইপের একটা এনভায়রনমেন্টাল প্রবলেম, পরিবেশগত একটা সমস্যা। ইট ইজ অলসো এ প্রাইম রিজন হুইচ লিডিং টু গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এটা একটা মুখ্য কারণ যার জন্য গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হতে পারে। এরপর আমরা আসছি এফেক্ট অফ ওজন ডিপ্লেশন। ওজন ডিপ্লেশনের ফলে কি কি এফেক্ট হচ্ছে? তাহলে যে ইউভি রেজ আছে সেই ইউভি রেজ এফেক্ট দ্য ফিজিওলজিক্যাল অ্যান্ড ডেভেলপমেন্টাল প্রসেস অফ প্ল্যান্টস। তাহলে প্ল্যান্টসের মধ্যে যে ফিজিওলজিক্যাল প্রসেস বলতে ফটোসিনথেসিস, রেসপিরেশন, এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং তাদের বৃদ্ধির জন্য যে সহায়ক যে প্রসেসগুলো আছে সেগুলোকে ক্ষতিগ্রস্ত করে। এটা মানুষের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ক্ষতিকারক, কারণ ওজন হোল যদি তৈরি হয়ে যায়, ওজনের গর্ত যদি হয়, তাহলে অতিবেগুনি রশ্মি কী করবে? সরাসরি ওটা ভূপৃষ্ঠে চলে আসবে। ফলে কি হবে, মানে সেটা ভূপৃষ্ঠে আপতিত হলে একদিকে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়বে, অন্যদিকে সেটা মানুষের স্কিনের ওপরও পড়বে। ফলে মানুষের স্কিনের যে নানা রকমের ডিজিজ আছে, স্কিন ক্যান্সার, এগুলো মানে দেখা যাবে। তাছাড়া মানুষের যে ইমিউনিটি, সেই ইমিউনিটিটা কমে যাবে। তাছাড়া মানুষের চোখের দৃষ্টিশক্তির ওপর প্রভাব বিস্তার করবে। ওজন লেয়ারটা আছে বলেই সেখানে ইউভি রেটা ঘুরে ফিরে চলে যায়, পৃথিবীতে আসতে পারে না।
এফেক্টস অন মেটেরিয়াল, বিভিন্ন রকমের মেটেরিয়াল বা বস্তু বা স্মৃতিসৌধ সেগুলোর ওপর নানা রকম ক্ষতিকারক প্রভাব ফেলবে। আরেকটা হচ্ছে এফেক্টস অন ক্লাইমেট, মানে জলবায়ুর উপর বিশেষ প্রভাব বিস্তার করবে। যেমন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেলে গ্লোবাল ওয়ার্মিং হবে, এর ফলে গ্রিন হাউস এফেক্ট দেখা যাবে, অম্লবৃষ্টি বা অ্যাসিডিক রেইন, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট মেল্টিং অফ স্নো, মানে মেরু অঞ্চলের বরফ গলে যাবে, যার ফলে সুনামি টুনামি আরও বিভিন্ন রকমের ভয়ঙ্কর যে প্রাকৃতিক দুর্ঘটনা সেগুলো ঘটতে পারে। এবার হচ্ছে প্রিভেনশন, মানে কিভাবে এটাকে আমরা প্রতিরোধ করব। তাহলে প্রতিরোধ করার জন্য লিমিট প্রাইভেট ভেহিকেলস, যাদের প্রাইভেট ভেহিকেলস আছে সেগুলো যদি সংখ্যায় কম হয় তাহলে দূষণটাও কম হবে। তাহলে প্রাইভেট ভেহিকেলস ড্রাইভিং টু ডিক্রিজ ভেহিকেল ইমিশন, তাহলে যদি প্রাইভেট কার এগুলো যদি কম থাকে তাহলে সেখান থেকে নির্গত যে দূষিত পদার্থ, ইমিশন মানে হচ্ছে নির্গমন, বা সেখান থেকে নির্গত কম দূষিত পদার্থ হবে, ফলে সেটা দূষণটাকেও কম করবে, কার্বন বা বিভিন্ন রকমের দূষিত জাতীয় পদার্থ কম তৈরি হবে। ইউজ পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম টু ডিক্রিজ দ্য পলিউশন অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, তাহলে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম বা যাতায়াতের জন্য যে সিস্টেম আছে সেগুলো ইউজ করলে কিছুটা হলেও কম, কারণ বেশি জন লোক একই যানবাহন ইউজ করবে, ওই জন্য বলা হচ্ছে ইউজ পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম টু ডিক্রিজ পলিউশন অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, তাহলে পলিউশন কিছুটা হলেও কমানো যাবে এবং গ্লোবাল ওয়ার্মিং কমানো যাবে। পরের পয়েন্টটা হচ্ছে রিপ্লেসিং সিএফসি বাই আদার মেটেরিয়াল হুইচ আর লেস ডিমান্ডিং, তাহলে সিএফসির জায়গায় সিএফসির বিকল্প অন্য কোনো মানে পদার্থ যেটা সিএফসির কাজ করতে পারবে এবং সেটা কম ডিমান্ড, সেই টাইপের জিনিস যদি আমরা ইউজ করতে পারি তাহলে কিছুটা হলেও আমরা প্রতিরোধ করতে পারবো। এক্সেস ইউজ অফ এয়ার কন্ডিশনার্স, তাহলে যারা এক্সেস এসি ইউজ করে সেটা যদি কিছুটা কমানো যায়, কারণ এসি থেকে সিএফসি নির্গত হয়, সেটা কিছুটা হলেও প্রতিরোধ করা যাবে। গ্রো মোর ট্রিস, যদি যত বেশি সম্ভব যদি গাছ লাগানো যায় তাহলে এটাকে সব কিছু থেকে, শুধু গ্লোবাল ওয়ার্মিং বা ওজন হল না, যত রকমের দূষণজনিত সমস্যা আছে সবগুলো থেকে প্রতিরোধ করা যাবে। ইউনাইটেড নেশন ডিক্লেয়ার করেছে, মানে রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশন ডিক্লেয়ার করেছে যে 16 সেপ্টেম্বর এজ এ ওয়ার্ল্ড ওজন ডে, তাহলে ওয়ার্ল্ড ওজন ডে হচ্ছে 16 সেপ্টেম্বর। তাহলে ইন্ডিয়া কিন্তু এর জন্য যথেষ্ট যথেষ্ট চিন্তিত যে কিভাবে আমরা বিভিন্ন রকমের দূষণ থেকে রক্ষা করতে পারবো পৃথিবীকে, মানে শুধু ইন্ডিয়াকে না, অল ওভার দ্য কান্ট্রি, আমাদের পুরো ইন্ডিয়াকে, পুরো ওয়ার্ল্ডকে কিভাবে আমরা ওজোন লেয়ার ডিপ্লেশন বা বিভিন্ন রকমের দূষণ থেকে কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো। তার জন্য কিছু স্টেপ ইন্ডিয়া অলরেডি নিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ভিয়েনা কনভেনশন, যেটা 1991 সালে অনুষ্ঠিত হয়েছিল, আরেকটা হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল, যেটা 1992 সালে অনুষ্ঠিত হয়েছিল, আরেকটা হচ্ছে এজেন্ডা 21, এটাও ইউনাইটেড নেশনের দ্বারা নেওয়া। এই এজেন্ডা 21টা ডিটেলে পড়াবো পরের দিন। এটা বিভিন্ন দেশ মিলে পরিবেশকে কিভাবে দূষণমুক্ত করা যায়, এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের নিয়ে একটা ইস্যু, সেই ইস্যু নিয়ে একটা লক্ষ্য বা কর্মসূচি, যেটাকে বলা হচ্ছে এজেন্ডা 21। এখন আমরা আলোচনা করছি অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইন নিয়ে। তাহলে অ্যাসিড রেইন ইজ এ রেইন দ্যাট ইজ মোর অ্যাসিডিক দেন নর্মাল বৃষ্টির থেকে কোনো বৃষ্টিতে যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে সেটাকেই বলা হচ্ছে অ্যাসিড রেইন বা অম্ল বৃষ্টি। তাহলে অ্যাসিড রেইন ইজ দ্য প্রিসিপিটেশন, তাহলে অ্যাসিড এখানে প্রিসিপিটেট করে থাকে, অধক্ষিপ্ত থাকে, দ্যাট হ্যাজ এ পিএইচ অফ লেস দেন ন্যাচারাল রেইন ওয়াটার, তাহলে ন্যাচারাল রেইন ওয়াটারের যদি পিএইচ তাহলে পিএইচ যে লেভেল আছে পিএইচ স্কেলে 0 থেকে 7 হচ্ছে অ্যাসিডিক, 7 থেকে 14 হচ্ছে বেসিক, তাহলে অ্যাসিডিক মানে সেখানে 7-এর কম, ওই জন্য এখানে বলা হচ্ছে পিএইচটা লেস দেন ন্যাচারাল রেইন ওয়াটার, তাহলে ন্যাচারাল রেইন ওয়াটারের থেকে এর পিএইচটা কম থাকছে। পিএইচটা কত থাকছে? অ্যাবাউট 5.6 ডিউ টু ডিজলভ কার্বন ডাইঅক্সাইড, যেহেতু এখানে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড আছে তাই
এর পিএইচটা 5.6 অ্যাপ্রক্সিমেটলি হয় না, মানে লেস দেন 5.6। তাহলে SO2 কোথা থেকে আসছে? SO2 আসছে ডিউ টু ভলকানিক ইরাপশন, আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আর নাইট্রাস অক্সাইডটা আসছে ডিউ টু লাইটেনিং বা হচ্ছে বজ্র বিদ্যুৎ, মানে বিদ্যুৎ যখন মেঘ যখন গর্জন করে তখন লাইটেনিং হয়, ঠিক সেই টাইমে এই নাইট্রাস অক্সাইডটা রিলিজ হয়। দ্য কেমিক্যাল প্রসেস অফ অ্যাসিড রেইন। তাহলে অ্যাসিড রেইনের যে কেমিক্যাল প্রসেস, তাহলে বাতাসের মধ্যে H2O ভেঙে গিয়ে তৈরি হচ্ছে হাইড্রোক্সিল রেডিক্যাল, তার সঙ্গে সালফার ডাইঅক্সাইড যুক্ত হয়ে তৈরি হচ্ছে হাইড্রোসালফোনাইল রেডিক্যাল, যেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে HOSO2 দিয়ে। এবার HOSO2 যখন আবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন এটা তৈরি করছে হাইড্রোক্সি পেরক্সাইল রেডিক্যাল এবং SO3 সালফার ট্রাইঅক্সাইড। এবং এই সালফার ট্রাইঅক্সাইডটা যখন জলের সঙ্গে রিঅ্যাকশন করছে তখন তৈরি করছে H2SO4। এই H2SO4 বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে পতিত হচ্ছে। আবার যখন নাইট্রোজেন ডাইঅক্সাইড হাইড্রোক্সিল রেডিক্যালের সঙ্গে যুক্ত হচ্ছে তখন এটা আবার নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। রেডিক্যাল দেব না এখানে, H2O। তাহলে এফেক্টস অফ অ্যাসিড রেইন। অ্যাসিড রেইনের যে এটা কি করে, ক্ষতিগ্রস্ত করে, হার্মফুল টু ভেজিটেশন। ভেজিটেশন মানে হচ্ছে বিভিন্ন রকমের শাকসবজি যে চাষ হয়, মানে পুরো বিস্তীর্ণ একটা জায়গা নিয়ে যদি কোনো উদ্ভিদ থাকে তখন সেটাকে বলা হচ্ছে ভেজিটেশন। তাহলে উদ্ভিদের ক্ষতিগ্রস্ত করছে, বিভিন্ন বনাঞ্চলকে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে ইনক্রিজ ইন অ্যাসিডিটি ইন সয়েল, সয়েলের মধ্যে যে অ্যাসিডের মাত্রা সেটা বৃদ্ধি করছে। এফেক্ট ইন অ্যাকোয়াটিক লাইফ, জলের মধ্যে যে প্রাণীগুলো আছে তাদের ক্ষতিগ্রস্ত করছে। জলের মধ্যে যে মাছগুলো থাকে সেই মাছের ডিম পাড়া থেকে বিরত রাখে। অ্যাসিড বৃষ্টির ফলে তাদের নর্মাল যে ডিম পাড়ার কথা সেই ডিম পাড়াটা থেকে ব্যাহত থাকে। ফলে কি হচ্ছে, চেঞ্জেস ইন পপুলেশন রেশিও, তাদের যে পপুলেশনের যে রেশিও আছে সেই রেশিওটা চেঞ্জ হচ্ছে। এর ফলে কী হচ্ছে, এটা এফেক্ট করছে ইকোসিস্টেমকে, পুরো বাস্তুতন্ত্রকে এটা এফেক্ট করছে। অ্যাক্সিলারেটস ওয়েদারিং ইন মেটাল অ্যান্ড স্টোন স্ট্রাকচারস। তাহলে কিছু মেটাল এবং স্টোন স্ট্রাকচার, পাথর যেগুলো, কোনো স্মৃতিসৌধ বা বড় বড় কোনো প্রাসাদ, সেই প্রাসাদের ওপর ওয়েদারিং বা চূর্ণ বিচূর্ণ করতে প্লাস তার যে উজ্জ্বলতা সেটা নষ্ট করতে সাহায্য করছে। ওয়েদারিং মানে তার উপর যদি বায়ু প্রবাহ হয়, কোনো শিলার উপরে যদি বায়ু প্রবাহ হয় তাহলে শিলাটা আস্তে আস্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বা শিলার গুণগত মানটা নষ্ট হয়ে যায়। তাহলে এইটা করাতে সাহায্য করছে হচ্ছে অ্যাসিড রেইন। যেমন তাজমহল ইন আগ্রা, তাহলে ইন্ডিয়াতে তাজমহলের গায়ে যে কালো রঙের ছোপ তৈরি হয়েছে সেটা কিন্তু অ্যাসিড রেইনের জন্য। তাহলে এফেক্টস অন হিউম্যান হেলথ, এটা মানুষের কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, তার মধ্যে একটা হচ্ছে রেসপিরেটরি প্রবলেম, শ্বাসকষ্টজনিত যে অসুবিধাগুলো সেগুলো তৈরি করছে। অ্যাজমা, তাহলে ব্রঙ্কিয়াল যে অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস, সেই টাইপের ডিজিজগুলো করছে। ড্রাই কফ মানে শুষ্ক কাশি, হেডেক মাথা ব্যথা, থ্রোট ইরিটেশন, এই গলা ব্যথা টাইপের জিনিসগুলো, এই টাইপের যে মানে অস্বস্তিকর অবস্থা, অস্বাভাবিকতা, সেগুলো এর ফলে দেখা যায়। তাছাড়া কিডনি প্রবলেমস দেখা যায় অ্যান্ড ব্রেন ড্যামেজ। তাহলে এগুলো হচ্ছে ওর এফেক্ট। তাহলে এর মধ্যে প্রিভেন্টিভ মেজার কী কী প্রতিরোধ ব্যবস্থা করা যেতে পারে, একটা হচ্ছে রিডিউস অ্যামাউন্ট অফ সালফার ডাইঅক্সাইড অ্যান্ড অক্সাইডস অফ নাইট্রোজেন। তাহলে সালফার ডাইঅক্সাইডের ব্যবহার কমাতে হবে, সালফার ডাইঅক্সাইড যাতে তৈরি না হয় তার ব্যবস্থা। অ্যান্ড নাইট্রোজেনের যে বিভিন্ন রকমের অক্সাইডগুলো আছে যেগুলো অ্যাটমসফিয়ারে নির্গত হচ্ছে সেগুলোর সোর্সটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। ইউজ ক্লিনার ফুয়েলস, তাহলে এমন জ্বালানি ব্যবহার করতে হবে যার থেকে দূষণমুক্ত হয়। অ্যান্ড কি হচ্ছে, রিমুভ অক্সাইডস অফ সালফার অ্যান্ড অক্সাইডস অফ নাইট্রোজেন বিফোর রিলিজিং। তাহলে সালফার এবং বিভিন্ন রকমের যে অক্সাইডগুলো আছে নাইট্রোজেনের, সেগুলো নির্গত হওয়ার আগেই সেখান থেকে তাদের অন্য কোনো পদ্ধতির মাধ্যমে তাদেরকে দ্রবীভূত করে বা অন্য কিছুর মাধ্যমে সেগুলোকে রিমুভ বা নির্গত করতে হবে। যেমন হচ্ছে ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করে সেগুলো করা যেতে পারে। আরেকটা হচ্ছে প্রডিউসেস পিএইচ নিউট্রিয়াল ক্যালসিয়াম সালফেট দ্যাট ইজ ফিজিক্যালি রিমুভড ফ্রম দ্য স্ক্রুবার।
পিএইচ নিউট্রাল করার জন্য ব্যবহৃত করতে হবে ক্যালসিয়াম সালফেট, যেটা ফিজিক্যালি রিমুভ ফ্রম দ্য স্ক্রুবার, যেটা স্ক্রুবারের মাধ্যমে রিমুভ করা যায়। তাহলে এর মাধ্যমে আমরা পিএইচটাকে নিউট্রাল রাখতে পারি, ওই জন্য বলা আছে ক্যালসিয়াম সালফেট। তাহলে পিএইচ নিউট্রাল করার জন্য ক্যালসিয়াম সালফেট ব্যবহার করা যেতে পারে, যেটা স্ক্রুবারে ব্যবহৃত হয়। স্ক্রুবারে এটা থেকে নির্গত করা যায় ক্যালসিয়াম সালফেটকে।